মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তার এই গ্রেপ্তারটি নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এবং বিশেষ করে এখন বাংলাদেশের যে জনাব চিন্ময় কৃষ্ণ দাসকে সম্প্রতি অনেকেই হয়তো চিনেছেন আমার মতো। আমি আগে তাকে চিনতাম না, কিন্তু সম্প্রতি চিনেছি। আমরা খেয়াল করেছি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর হিন্দু সম্প্রদায়ের মানুষ নানান দাবিতে ঢাকায়, চিটাগংয়ে এবং সম্প্রতি রংপুরে। বিএনপির প্রত্যাশা 6 মাসের মধ্যে নির্বাচন। অন্যদিকে উপদেষ্টা নাহিদ ইসলাম আগেই কঠোরভাবে জানিয়ে দিয়েছিলেন যে বিএনপির চাপে কোনো কাজ হবে না, সংস্কার শেষে সংস্কার কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে নির্বাচন। তাহলে বিএনপির ইসকন সম্পূর্ণ একটা ধর্মীয় সংগঠন এবং আধ্যাত্মিক সংগঠন, এবং ইসকন কোন প্রকার রাজনৈতিক সংগঠন না, তার রাজনীতি মুক্ত সংগঠন, এবং এখানে কেউ রাজনীতি করেও না। ইসকনের কেউ রাজনীতি করে না। ইসকন একটা ধর্মীয় সংগঠন, তাহলে এত রাজনৈতিক বক্তব্য দেয় কেন, এত বড় বড় কথা? যেই কারণে গ্রেফতার করা হলো ইসকন নেতা প্রভু চিন্ময় কৃষ্ণ। অভিযোগ, রিকুইজিশনের ভিত্তিতে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধর্মের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানী বিমান আবার একুশে টেলিভিশনের মতো কিছু দালাল মিডিয়া, হলুদ মিডিয়া আমাদের বিভিন্ন ছবি ভিডিওকে সুপার এডিট করে আওয়ামী লীগের দোষর হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। এবার একুশে টেলিভিশনের উপর খেপলো উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নেতা। এবার কি তাহলে বাধ্য হয়ে চাপে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। জনাব চিন্ময় কৃষ্ণ দাসকে সম্প্রতি অনেকেই হয়তো চিনেছেন আমার মতো। আমি আগে তাকে চিনতাম না, কিন্তু সম্প্রতি চিনেছি। আমরা খেয়াল করেছি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর হিন্দু সম্প্রদায়ের মানুষ নানান দাবিতে ঢাকায়, চিটাগংয়ে এবং সম্প্রতি রংপুরে সমাবেশ করেছেন। সেই সমাবেশে এই জনাব চিন্ময়কে আমরা বক্তৃতা করতে শুনেছি। তার যে বক্তৃতা, তার সেই বক্তৃতার কারণে তিনি আমাদের সামনে এসে হাজির হয়েছেন, সাক্ষাৎকারও দিচ্ছেন। সেই চিন্ময় আজ গ্রেফতার হয়েছেন। নিউজে নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন, তিনি ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন। তিনি চিটাগং যাচ্ছিলেন। তাকে ডিবির একটা দল গ্রেফতার করে এবং ডিবি জানায় যে পুলিশের কোনো একটা জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করার আবেদন করা হয়েছিল, তারা করে তাদের কাছে হস্তান্তর করবেন। জনাব চিন্ময় সাম্প্রতিক সময় যে ধরনের কথা বলছিলেন সেটা নিয়ে আমার গুরুত্বপূর্ণ অবজারভেশন আছে। আমি আসলে একটা ভিডিও রেকর্ডও করেছি এটা নিয়ে 2 দিন আগে, কিন্তু এর মধ্যে অনেক ইস্যু থাকার কারণে সেটা পোস্ট করা হয়নি। আশা করছি কাল সকালে পোস্ট করব, সেখানে আমি এটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলেছি। কিন্তু তাকে গ্রেফতার করা হলো কেন এবং এটার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি হতে পারে? আমি প্রথম আলোতে দেখলাম যে নিউজটা এসছে, সেখানে তার সম্পর্কে যেটা বলা হচ্ছে, তাকে সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র উনি হচ্ছেন, তাই ওনার পদ এখন পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। উনি ইসকনের সদস্য ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু প্রথম আলোর এই রিপোর্টে দেখলাম যে তাকে সম্প্রতি নাকি বহিষ্কার করা হয়েছে। ওই চট্টগ্রামে কিছু ঘটনা ঘটেছে, এই বহিষ্কারটাকে আমরা আসলে খুব সিগনিফিক্যান্টলি না দেখে এটা এক ধরনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে দেখতে পারি। যাই হোক, উনি ইসকনের সদস্য। যাই হোক, সাম্প্রতিক সময় ইসকনকে নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য, প্রতিক্রিয়া, স্ট্যাটাস, হামলা, এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষাপটে তিনি খুবই আলোচিত। এবং যখন একজন হিন্দু নেতাকে গ্রেফতার করা হয় এভাবে, মানে হিন্দু নেতা কথাটা এই কারণে বলছি, তিনি ইসকন মোটেও হিন্দু ধর্মের কোনো বিষয় না, এটা একটা সাংস্কৃতিক সংগঠন হিসেবে তারা দেখানোর চেষ্টা করে, এবং এটা মূলত আসলে একটা হিন্দুত্ববাদী, মানে হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ ডিফারেন্ট জিনিস, আমরা এটা জানি। যাই হোক, সেই ইসকনের নেতাকে যখন গ্রেফতার করা হয়েছে, এটার পোর্ট্রেয়াল কেমন হবে গ্লোবালি, বিশেষ করে ভারতে, এবং ভারত সেটাকে বাইরে সেল করবে। সুতরাং চিন্ময়ের গ্রেফতারটা খুবই খুবই ট্রিকি ছিল। আমি আশা করতে চাই সরকার সব দিক যথেষ্ট ওজন দিয়ে ঠিকঠাক করেছে, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে, এই ন্যারেটিভ ভারত তৈরি করার চেষ্টা করেছে, এবং কমিউনাল হামলা আমরা বহুভাবে এটাকে প্রটেস্ট করে দেখেছি, এবং বাংলাদেশ থেকে যে খুব ভালোভাবে এটাকে কমিউনিকেট করা গেছে, নট নেসেসারিলি আমাদের প্রধান উপদেষ্টা খুবই রাইটলি বলছেন, কিন্তু উইথ দ্য ডকুমেন্টস, এবং প্রয়োজনে ভারতে আমাদের
বা জেনুইন মিডিয়া যারা আছে, যারা সত্যিকার অর্থে মিডিয়া হিসেবে কাজ করতে চায়, তাদেরকে এনে এই ধরনের রিপোর্ট করিয়ে গ্লোবালি এটাকে ছড়িয়ে দেওয়া দরকার ছিল। যাই হোক, এই ন্যারেটিভটা আছে। এখন পরবর্তী ন্যারেটিভ কি দাঁড়াচ্ছে? হিন্দু সম্প্রদায় তাদের উপরে কমিউনাল ভায়োলেন্সের প্রতিবাদ করছে, সেই প্রতিবাদ যিনি নেতৃত্ব দিচ্ছেন, সেই প্রতিবাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন তাকে গ্রেফতার করা হয়েছে। তার মানে বাংলাদেশ এখন এতটাই এক্সট্রিমিস্ট হয়ে গেছে, বাংলাদেশের ডেমোক্রেসি বলে এখন এতটাই কিছু নেই যে এখানে একজন ভিন্ন মত যারা তাদের অধিকার অর্জনের জন্য মাঠে নেমেছে তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে। এই হচ্ছে ন্যারেটিভ। এই ন্যারেটিভটা একরকম অস্ত্র তুলে দেওয়া বলে মনে হতে পারে। আবার সাম্প্রতিক সময়ে জনাব চিন্ময় যে ধরনের বক্তব্য দিচ্ছে, আমি আবারও বলছি, আগামীকালের ভিডিওটাতে সেটা নিয়ে আলোচনা আছে, যে ধরনের বক্তব্য দিচ্ছিলেন এবং উনি যা যা করছিলেন সেটাও সরকারের স্টেবিলিটিকে বিরাটভাবে আঘাত করছিল। সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য জনাব চিন্ময় কাজ করছিলেন। তার সাম্প্রতিক কর্মকাণ্ডে সেটা মনে হবার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। আর আমি আপনি যতটুকু তথ্য মিডিয়া পাবলিশড নিউজ থেকে পাই, সরকারের কাছে তার চেয়ে বেশি তথ্য থাকার কথা। অবশ্য আমি আজকেই কিছুক্ষণ আগের একটা ভিডিওতে বলেছি যে 1 লাখ থেকে 1 কোটি টাকা সুদমুক্ত ঋণ পাবে বিনা জামানতে, এরকম লিফলেট দেয়া, এরকম জনসংযোগ করার কোনো তথ্য সরকার আদৌ পায়নি। এটা আমার কাছে খুব অবিশ্বাস্য লেগেছে। যাই হোক, সরকার আরো বেশি তথ্য জানার কথা এবং সরকার নিশ্চয়ই এই দুটো দিক ওজন করে তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করি তারা এটা রাইটলি করেছেন। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। জনাব চিন্ময়ের গ্রেফতার যে একজন হিন্দু সম্প্রদায়ের নেতা, যিনি হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে ফাইট করছেন বলে অ্যাপারেন্টলি সেল করার চেষ্টা করা হবে, সেটা যে ঠিক না। তাকে যে গ্রেফতার করা হয়েছে তার পিছনে কি কি ভ্যালিড রিজনস আছে সেই তথ্যগুলো সবাইকে জানানো। এর মধ্যে আমরা দেখেছি হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ, তাকে যে থানায় নেওয়া হয়েছে সেখানে রাস্তা ব্লক করেছেন শাহবাগে, যান চলাচলে বিঘ্ন ঘটেছে, শেষ পর্যন্ত সেটাকে সরিয়ে দেয়া গেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইনস্ট্যান্টলি এটা নিয়ে বিবৃতি দিয়েছেন। মানে আমি এটাও খুব অবাক হই, শুধু কোনো তাদের সম্প্রদায়ের একজন মানুষ, তাদের যে পরিষদ আছে সেখানকার অন্তর্ভুক্ত একটা ধর্মের পরিষদের একজন মানুষ গ্রেফতার হয়েছেন, সেটার জন্য ইনস্ট্যান্টলি স্ট্যাটাস দিয়ে দেবেন। সেটা জানার আগে তাদের উচিত ছিল সরকারের সাথে আলোচনা করে বোঝার চেষ্টা করা সরকার তাদেরকে কি জানাচ্ছে। এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদই যারা বেনজির যখন গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের শত শত একর জমি দখল করছিলেন, টু শব্দও করেননি, তারা জানতেন না, তারা চোখ বন্ধ করেছিলেন, নিশ্চিতভাবেই ছিলেন। পরে যখন প্রকাশিত হলো তারপর তারা সেখানে গিয়েছে। সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ কিছুই জানেনি? আই ডোন্ট বিলিভ। সেসব সংগঠনের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। সরকারের আসলে উচিত হবে টু কমিউনিকেট, আমাদের হিন্দু সম্প্রদায়ের অন্য মানুষ যারা আছেন, পরবর্তী পর্যায়ের নেতা যারা আছেন, তাদের সাথে বসা, তাদের সাথে কথা বলা, কমিউনিটিতে মানুষকে পাঠানো, সাধারণ মানুষ, মাঝারি পর্যায়ে যারা আছে নেতৃত্বের বাড়ি, এমনকি জাস্ট একেবারে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ যিনি কোনো সংগঠনেও নেই, তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করা যে কোন গ্রাউন্ডে জনাব চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে। কারণ শুধু ঢাকা ইনস্ট্যান্ট এই যে তাদের জমায়েত হওয়ার চেষ্টা তা না, এটাকে কেন্দ্র করে আরো বিভিন্নভাবে তাদের জমায়েত ছড়িয়ে দেওয়ার চেষ্টা হতে পারে এবং প্রতিটা জমায়েত হওয়ার চেষ্টা মানে এর মধ্যে স্যাবোটাজের প্ল্যান থাকতে পারে। হিন্দু সম্প্রদায়কে কেন্দ্র করে বাংলাদেশে একটা হিন্দু কার্ড খেলার সম্ভাবনা আমি দেখছি। কার্ডে খেলা শুরু হয়ে গেছে, কিন্তু মূল কার্ডগুলো এখনো ফেলা হয়নি। সরকারকে এই ব্যাপারগুলো খুব সতর্কতার সাথে ভাবা দরকার, খুব সতর্কতাভাবে ডিল করা দরকার। সরকার খুবই ঝামেলায় আছে বিভিন্ন দিকে, বুঝতে পারছি। হিন্দু ইস্যুটা, হিন্দু সম্প্রদায়ের উপরে অত্যাচার নিপীড়নের তথাকথিত যে অভিযোগ এবং তার প্রতীক, জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তার এই গ্রেপ্তারটি নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এবং বিশেষ করে এখন বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রমকে সমালোচিত করার জন্য বিদেশিদের কাছে এই সরকার সম্পর্কে একটি নেগেটিভ ধারণা বা ন্যারেটিভ সৃষ্টি করার জন্য, যেখানে আমরা দেখছি যে আওয়ামী লীগের হয়ে বিশেষ করে কিছু কিছু সংগঠন কাজ করছে এবং তারা এই ন্যারেটিভ হয়তো দেওয়ার চেষ্টা করবেন যে যেখানে কমিউনাল ভায়োলেন্স গুলোর জন্য প্রতিবাদ করা হচ্ছে, সেই প্রতিবাদীদেরকেও গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এই সরকার। এবং এই সরকার যে পুরোপুরিভাবেই মৌলবাদীদের হয়ে, সাম্প্রদায়িক শক্তিগুলোর হয়ে কাজ করছে এবং সংখ্যালঘুদেরকে নির্যাতন করছে, এই ধরনের একটি ন্যারেটিভ তারা দেওয়ার চেষ্টা করছে। তাকে আজকে গ্রেপ্তার করা হয়। আমরা গ্রেপ্তারটা আগে একটু দেখেনি দর্শক, তবে তারপরেই আমি আসবো আমার বিশ্লেষণে। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তাকে গ্রেপ্তার করার কথা প্রথম আলোকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।
রেজাউল করিম বলেন, পুলিশের একটি অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে ডিবি গ্রেপ্তার করেছে। যারা আবেদন করেছে তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কেন্দ্রীয় প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার প্রথম আলোকে বলেন, আজ সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তার ঢাকা থেকে বিমানবন্দরে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25 অক্টোবর চট্টগ্রামে একটি সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চের মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামের একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। পরবর্তী তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হন। সম্প্রতি বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ, বাংলাদেশের সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। কয়েকদিন এই জোট 8 দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছে। মূলত এই সংগঠনগুলা শেখ হাসিনার পালিয়ে যাবার পরেই তারা এই ধরনের অ্যাক্টিভিটিস গুলা দেখাচ্ছে। তারা আগে এই ধরনের কোন অ্যাক্টিভিটিস বা তাদের কোন ধরনের কমিউনিটি কাজ কিংবা দলীয় কোন কর্মসূচি আমরা দেখিনি। চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকায় গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে মঙ্গলবার রাষ্ট্রদ্রোহের মামলায় আদালতে হাজির করা হবে। এ মামলায় 303 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তমাধীন। যাই হোক, সেই রাষ্ট্রদ্রোহ মামলা সেখানে বলা হচ্ছে, মামলার অভিযোগ করা হয় গত 5 আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর নগরের নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্টের স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি পতাকা উত্তোলন করে, যা এখনো সেখানে রয়েছে। 25 অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘির মাঠে একটি মহাসমাবেশ হয়। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ওই সমাবেশে যোগ দেন। ওই দিন চন্দন কুমার দল সহ 9 জন আসামির ইন্ধনে বাকি আসামিরা নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্ট স্তম্ভ ও আশপাশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেয়। এ নিয়ে সাধারণ নাগরিকদের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অর্থাৎ তারা যে ইসকন হচ্ছে মূলত দেখুন দর্শক একটি সাংস্কৃতিক সংগঠন। যদিও তাদের যে কার্যক্রমগুলা এবং তাদের যে বিভিন্ন সময়ে যে বিবৃতি অ্যাক্টিভিটিস সেটা ধর্মীয় সম্প্রীতিকে উস্কে দেয়। আর সেই কারণেই তাদের প্রতি মানুষের এই ধরনের সমালোচনা বা ক্ষোভ। এবং এই যে ইসকনের যে পতাকাটা নিশ্চয়ই সেটা জাতীয় পতাকার সাথে ওইখানে এটা সংযুক্ত করে দেওয়ার কথা নয়। সেই অভিযোগেই মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আসবো আলোচনা দর্শক। এই মামলার পর ইসকন প্রবর্তক ধর্ম অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের একটি বিবৃতি প্রকাশিত হয়। সেখানে তিনি মামলাটি সনাতনীদের 8 দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসাবে আখ্যা দেন। আমি আসবো পরে দর্শক। তার মানে দেখেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই রাষ্ট্রদ্রোহ মামলায়। সেই যে পতাকাটা জাতীয় পতাকার সাথে লাগিয়ে উত্তোলনের কারণেই তার বিরুদ্ধে তার প্ররোচনা করা বা তাদেরকে উৎসাহিত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলায়। এখানে তিনি যে বলছেন যে সনাতন ধর্মাবলম্বীদের যে 8 দফা দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের সেটা কিন্তু কারণ নয়। ওই বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাস বলেন, 5 আগস্টের পর সনাতনীদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে আমাদের আন্দোলন। এই আন্দোলন বর্তমান সরকার কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে নয়। এরপর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সেটা নিন্দা দিয়েছে। এখন যেটা আমাদের কনসার্নটা হচ্ছে, তার মানে তাকে এখানে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। আর সেটা হচ্ছে তার এই ইসকনের পতাকাটা উত্তোলনের কারণে আইন না মেনে জাতীয় পতাকার সাথে। আর তিনি বলছেন তার যে কমিউনিটির বা কমিউনাল যে দাবি দেওয়া গুলো আছে সেই দাবিগুলাকে না মেনে সরকার তাকে গ্রেপ্তার করেছে। এই কথাটা কিন্তু সত্য নয়। এখন তাহলে সরকারের কি করতে হবে? দেখুন, এই ধরনের কাজগুলো যখন ঘটে বাংলাদেশে, বিশেষ করে শেখ হাসিনার পালিয়ে যাবার পরে হিন্দু ধর্মাবলম্বীদের 2-1টা জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি আমি সেটা বলবো না দর্শক, তবে কোথাও কোন ধরনের মানুষের ক্ষোভ প্রকাশ হয়নি হিন্দু ধর্ম বিবেচনায়, সেটা হয়েছে আওয়ামী লীগ বিবেচনায়। কারণ তারা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট থেকে সমাজে অপরাধমূলক কাজগুলা করেছেন বিধায় তাদের উপর মানুষের সেই ক্ষোভটা দেখা গিয়েছে 2-1টা জায়গায়। যদিও তারা এটাকে যেভাবে ফলাও করে প্রচার করছে আসলে এরকম কিছুই ঘটেনি। সরকারের আইন শৃঙ্খলাকারী বাহিনী সহ আন্দোলনরত ছাত্র সমাজ যেভাবে তাদেরকে নিরাপত্তা দিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রেখে। যাই হোক, এই তাকে গ্রেপ্তারের পর খুব সঙ্গত কারণেই ভারত যে ন্যারেটিভ সৃষ্টির জন্য
দিন দিন থেকে অপেক্ষা করছে যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে যাচ্ছে, হাসিনা বিহীন যে শাসন ব্যবস্থা হবে সেটা হবে সাম্প্রদায়িকতার বিশ্বাস্প। এই ন্যারেটিভ সৃষ্টির জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে হিন্দুদেরকে মাঠে নামাচ্ছে, আন্দোলনে বিশৃঙ্খলা করছে, বিভিন্ন নামে বিভিন্ন আঙ্গিকে তাদের দলীয় কর্মীদেরকে, আওয়ামী লীগের দলীয় কর্মীদেরকে ডাকায় এনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এখন সরকারের কি করা উচিত? সরকারকে আমি যেটা বলবো, এবং আমার এই ভিডিওর এই বটম লাইনে টানবো, সরকারকে ক্লিয়ারলি তাকে গ্রেপ্তারে, এই চিন্ময় দাসকে গ্রেপ্তারের ভ্যালিড রিজন ব্যাখ্যা করতে হবে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলায়, জাতীয় পতাকার অবমাননা এবং ইসকনের পতাকা উত্তোলনের জন্য। এটার সাথে তাদের যে প্রতিবাদ, তাদের যে আন্দোলন, এটার আদৌ কোনো সম্পর্ক নেই। এই ভ্যালিড রিজনটা তাকে গ্রেপ্তারের এবং তাকে কি কারণে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে সেটা ব্যাখ্যা করা সরকারের জন্য অতীব জরুরি কাজ বলে আমি অন্ততপক্ষে মনে করি। এবং এই ডাটাবেসগুলা অত্যন্ত তথ্য উপাত্ত কালেকশন করে সঠিকভাবে তারা যে কথাগুলো বলছে এবং ধারাবাহিকভাবে যে ধর্মীয় যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে তারা উস্কে দিচ্ছে এবং যে সাম্প্রদায়িক যে ভ্রাতৃত্বের বন্ধন আছে বাংলাদেশকে, সেটার বিপক্ষে গিয়ে তাদের যে ধারাবাহিক কথা বলা, বিবৃতি দেওয়া, আন্দোলনে হুমকি দেওয়া, বিশৃঙ্খলা করা, রাস্তাঘাট অবরোধ করে সেখানে বিশৃঙ্খলা করা, এই বিষয়গুলা অত্যন্ত ক্লিয়ার ডাটাবেস রেডি করে সরকারের উচিত হবে মিডিয়ার কাছে প্রকাশ করা। যেই কারণে গ্রেফতার করা হলো ইসকন নেতা প্রভু চিন্ময় কৃষ্ণ। অভিযোগ, রিকুইজিশনের ভিত্তিতে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধর্মের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানী বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেলে বাংলাদেশের পুলিশ বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেফতার করে। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন, সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। গত 5 আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বী নামের কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি-ধুমকিমূলক বক্তব্য রাখেন। এর আগে চট্টগ্রাম মহানগরের লালদিঘি মাঠে 8 দফা দাবিতে ওই সমাবেশ করা হয় বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের নামে। সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাসই বাংলাদেশের হিন্দুদের মঠ মন্দিরে হামলা, বাড়িঘরে লুট, অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ করেন। অথচ তার বিরুদ্ধেই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক বক্তব্য রাখেন। চিন্ময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। জাতীয় পতাকা অপমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা গত 30 অক্টোবর সনাতন ধর্মাবলম্বী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের আলোচিত সংগঠন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন রাজেশ্বর চৌধুরী ও হৃদয় দাস। মোহাম্মদ ফিরোজ খান নামের এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরিক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দ্র কুমার ধর, প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, চট্টগ্রামে হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত, নগরীর প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলারাজ দাস ব্রহ্মচারী, গোপাল দাস টিপু, ডক্টর কথক দাস, প্রকৌশলী অমিত্র ধর, রনি দাস, রাজীব দাস, কৃষ্ণ কুমার দত্ত, জিকু চৌধুরী, নিউটন দে ববি, তুষার চক্রবর্তী, রাজীব, মিথুন দে, রূপন ধর, রিমন ধর, সুকান্ত দাস প্রমুখ। এই মামলায় অজ্ঞাতনামা আরও 15 থেকে 20 জনকে আসামি করা হয়। কোতোয়ালি থানা দায়ের হওয়া মামলার অভিযোগ করা হয়েছে গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতা নিউ মার্কেট মোড়ের একটি জাতীয় পতাকা উত্তোলন করে। গত 25 অক্টোবর লালদিঘি মোড়ের সমাবেশের দিন ওই পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন স্থাপন করে দেওয়া হয়, যা রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকার করা। এজাহারে বলা হয় জাতীয় পতাকার তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পরিবেশটা মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্য ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যেসব গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজগুলো দেখিয়েছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়টি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন এই বিষয়ে আরেকটা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। বিএনপির প্রত্যাশা 6 মাসের মধ্যে নির্বাচন। অন্যদিকে উপদেষ্টা নাহিদ ইসলাম আগেই কঠোরভাবে জানিয়ে দিয়েছিলেন যে বিএনপির চাপে কোনো কাজ হবে না, সংস্কার শেষে সংস্কার কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে নির্বাচন।
তাহলে বিএনপির প্রত্যাশা এবং সরকারের বক্তব্য, সরকারের শুধু নাহিদ বলেছে তা না, সরকারের সবার অবস্থান এটা, সংস্কার শেষ নির্বাচন বিএনপির চাপে না, যদিও নির্বাচন কমিশন বিএনপির চাপে গঠিত হয়েছে। এখন কি ঘটবে দর্শক, এখন বিষয়টা স্পষ্ট। আগামী দিনে আমাদের লড়াই সংগ্রাম করতে হবে। আগামী দিনের রাজনীতিতে স্লোগানটা আপনি দেখতে পাবেন, নির্বাচন না সংস্কার, সংস্কার সংস্কার, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। এর মানে আগামী দিনে নির্বাচন ভার্সেস সংস্কার যুদ্ধ হবে। বিএনপির প্রত্যাশা 6 মাসের মধ্যে নির্বাচন, এই কথাটা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলেছেন। সরকার 6 মাসের মধ্যে নির্বাচন উপহার দেবে, প্রত্যাশা মেজর হাফিজের। অবশ্যই বিএনপির একটু নরম সুর এটা। বিএনপি একসময় বলতো 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, তারপরে নাকানে চুবানি খেয়ে তারপরে বলছে 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, নাকানে চুবানি খেয়ে তারপরে বলছে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। এখন নির্বাচন দিতে হবে এই কথা বলা সাহস আর বিএনপি পাচ্ছে না। এখন বলছে প্রত্যাশা, সরকার উপহার দিবে। উপহার এবং প্রত্যাশা এই দুইটা শব্দ ব্যবহারের মাধ্যমে বিএনপি তাদের নরম অবস্থানকে প্রতিফলিত করেছে যে না, এটা সরকার উপহার দিবে, এটা চাইলে যে পারা যাবে, বিষয়টা এরকম নয়। আমরা বিশ্বাস করি সরকার আগামী 6 মাসের মধ্যে জাতিকে একটা নির্বাচন উপহার দেবে, এর কোনো সম্ভাবনাই নেই। আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই। তবে হ্যাঁ, বিএনপি যদি অপকর্ম করতে থাকে, চাঁদাবাজি লুটপাট এগুলো করতে থাকে, তাহলে জরুরি অবস্থা 6 মাসের মধ্যে তাদের কপালে আছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এই কথা বলেছেন। হাফিজউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা বিশ্বাস করি তারা আগামী 6 মাসের মধ্যে জাতিকে একটি নির্বাচন উপহার দেবে। সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব। সেখানে সবার ভোটের অধিকার থাকবে, গণতন্ত্র থাকবে, মানবাধিকার থাকবে। চমৎকার। তিনি বলেন, জনগণের কাছে দায়বদ্ধ এমন একটি সরকার আমরা অবিলম্বে দেখতে চাই। রাজনীতির মাঠ খোলা আছে। ছাত্র সমাজ যদি রাজনীতি করতে চায়, তারা দল গঠন করে নির্বাচনে আসুক। কিন্তু আপনাদের কোন কোন নেতা তো বলেছে যে তারা কেন রাজনীতি করবে, তারা কেন দল গঠন করবে। রহস্যচন্দ্র রায় আপত্তি করেছেন। এখন মুক্ত পরিবেশে দল গঠন করে জনগণের দ্বারপ্রান্তে এসে নির্বাচন করতে পারে তারা। জনগণ যাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে, আমরা মাথা পেতে তা মেনে নেব। আচ্ছা, বিএনপি যে মেনে নেবে এটি তো আমরা বিশ্বাস করতে পারছি না। বিএনপি বলবে নির্বাচনে কারচুপি হয়েছে, শিক্ষার্থীদের যে দল তারা জিতলে বলবে তাদেরকে সরকার জিতিয়ে দিয়েছে। বিএনপির অতীত ইতিহাস তো এটা। এবং নির্বাচন সুষ্ঠু হতে বিএনপি দিবে কিনা, তার ব্যালট বক্স ছিনতাই করে নেবে কিনা, এই প্রশ্ন উত্তর কে দেবে? বিএনপি কি এটা করেনি? এবং সুযোগ পেয়ে জাল ভোটার তৈরি করে নানানভাবে বিচারপতিদের বয়স বাড়িয়ে অমুক তমুক ভুয়ো তত্ত্বাবধায়ক সরকার গঠন করে 2006 সালে ক্ষমতা আসার নীল নকশা বিএনপি জামাত বাস্তবায়ন করেছে, কিন্তু সেটা করতে গিয়ে 111 ডেকে এনেছে। অতএব বিএনপির ক্ষমতা লোক সম্পর্কে আমরা জানি। যাক দর্শক, তারপরও মেজর হাফিজের বক্তব্যের মধ্যে একটু নরম ভাব আছে। মির্জা আব্বাস কিংবা রহস্যচন্দ্র রায় যে কিছুদিন আগে গরম দেখাতেন, সেই গরম কথা নেই। 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে কথা বলতে পারছে না, প্রত্যাশা করছে এবং তা উপহার হিসাবে চাইছে, কিন্তু এরকম কোনো সম্ভাবনা নেই। মেজর অবসরপ্রাপ্ত হাফিজ আরো বলেন, আমরা সংস্কারের কথা শুনছি, ভালো, সংস্কার করতে কোনো দোষ নেই। তবে সংস্কার হলো একটি চলমান প্রক্রিয়া। যতদিন বাংলাদেশ থাকবে সংস্কার তো চলতেই থাকবে। জনগণ কি ততদিন বসে থাকবে? 17 বছর ধরে বিএনপি সংগ্রাম করেছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। তো ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তো বিএনপি কিছু করতে পারেনি, এখন সংগ্রাম আরো করুন। আর দ্বিতীয় দেখেন, এটা আরেকটা প্রতারণামূলক। বিএনপি দুইটা শব্দের মাধ্যমে প্রতারণা করছে। এক, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা জামাতও করছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না বলছে যে এটা জনগণ সিদ্ধান্ত নেবে, অথচ জনগণ কোনো সিদ্ধান্ত নিতে পারে না। জনগণ জাস্ট মতামত দিতে পারে, সিদ্ধান্ত নেয় সরকার। এর মানে জনগণকে ভুল বোঝাচ্ছে। এক। দুই, এই যে বিএনপি যেটা বলছে যে সংস্কার এটা আজীবন বা চলমান প্রক্রিয়া, এটাও একটা ভাওতাবাজি কথা। চলমান প্রক্রিয়া যে আজীবন সংস্কার, ওই সংস্কারের কথা তো এখন জাতি বলছে না। কালের বিবর্তনে কিছু সংস্কার করতে হয়, ওই সংস্কার নিয়ে তো এখানে আলাপ হচ্ছে না। যেমন সাপোজ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই দুই দেশের কথাই বলি, অথবা স্ক্যান্ডিনেভিয়ান বিভিন্ন কান্ট্রিজ আছে, অথবা জাপান, দক্ষিণ কোরিয়া, এইসব দেশের কথাই তো বলি। তারা একটা পর্যায়ে এসেছে। এখন তাদের কিছু আইন পরিবর্তন বা কিছু ব্যবস্থার পরিবর্তন 2, 4, 5, 10 বছর পর করতে হয়, কিন্তু ওইটাকে ওইভাবে সংস্কার বলা হয় না। যেমন চীনে কালচারাল রেভলিউশন বা এরকম কিছু বিষয় থাকে। এখন চলমান প্রক্রিয়া হিসেবে যে আজীবন সংস্কার, ওই সংস্কার নিয়ে এখানে কথা হচ্ছে না। এখানে সংস্কার নিয়ে কথা হচ্ছে একটা নতুন সংবিধান, নতুন আইন, পার্লামেন্ট কি বাইক্যামেরাল হবে না এক কক্ষ বিশিষ্ট হবে, পিআর সিস্টেম ভোট হবে কি হবে না, রাজনৈতিক সংস্কৃতি কেমন থাকবে, এরকম কিছু মৌলিক বিষয়।
এখন এটা আজীবন সংস্কার চলমান, মানে ওইগুলোর কথা তো বলা হচ্ছে না, ওইগুলো টেনে আনছে কেন? বর্তমান সরকারের কাছে সংস্কার বলতে কি বোঝায় জনগণ, আর সরকারই বা কি চায়? এটা আজীবন কিছু না, এটা 2-3 বছরের কাজ। এখানে আপনি আজীবনের ব্যাখ্যা আনছেন কেন? চলমান প্রক্রিয়ার ব্যাখ্যা আনছেন কেন? এইসব ব্যাখ্যা দিয়ে জনগণকে ভুল বোঝানো যাবে না। এখন চলমান প্রক্রিয়ার কিছু না, সংস্কার এটা একটা 3-3.5 বছরের কাজ, নট চলমান প্রক্রিয়া। আপনি ইউরোপ আমেরিকার দিকে তাকান, তারা সামান্য কিছু পরিবর্তন 2-4-5 বছর পর করছে, ওটাকে সংস্কার করে না। সংস্কার একটা নির্দিষ্ট সময় ধরে হয়, যেটা এবার হবে। তিনি বলেন, জুলাই আগস্টে ছাত্র মাসে বিপ্লবের ফলে বাংলাদেশের লড়াকু ছাত্র সমাজ এবং বিএনপি সহ অন্যান্য বিরোধী দল প্রমাণ করেছে যে বাঙালি সাহসী জাতি। এই সংগ্রামের ফলে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা আশা করি আমাদের যেন আর কেউ পদানত করতে না পারে। এখন বিএনপি ক্ষমতা আসার আগ পর্যন্ত বিএনপির মুখ বন্ধ হবে না। যাই হোক, বিএনপি কিভাবে প্রতারণামূলক কথা বলছে এটা স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন। সংস্কারকে আজীবন প্রক্রিয়া বানিয়ে দিচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধ এটা জনগণের উপর চাপিয়ে দিচ্ছে, অথচ জনগণের বিষয় না। এরকম আরো অনেক বিষয় আছে। তারা নির্বাচনের জন্য ব্যস্ত। তারা নিজেরাই বলছে যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ, আবার তারাই বলছে দ্রুত নির্বাচন। এর মানে রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ দেখে নির্বাচন দেন, এটাই তো বলতে চাচ্ছেন। এই জন্য আমরা বলবো, একদিকে 6 মাসের মধ্যে বিএনপি নির্বাচনী প্রত্যাশা, অন দি আদার হ্যান্ড উপদেষ্টা নাহিদ ইসলাম সহ সরকারের বক্তব্য যে না, সংস্কার আগে নির্বাচন নয়, বিএনপির চাপে কাজ হবে না। এগুলো নিঃসন্দেহে আগামী 6 মাস পর দেখবেন যে রাজনীতির স্লোগান হবে সংস্কার না নির্বাচন, সংস্কার সংস্কার, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। কারণ দিল্লি নির্বাচন চায়, সজীবজের জয়। মোদীকে, ওর বাপ মোদীকে বলে দিয়েছেন যে তাড়াতাড়ি নির্বাচন দেন বাংলাদেশে। তাহলে দর্শক, আমাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা হচ্ছে আওয়ামী লীগের বিচার হবে, তাতে 3-3.5 বছর লাগবে এই বিচারের রায় কার্যকর হতে। এর মধ্যে রাষ্ট্র সংস্কার হবে। হ্যাঁ, এর মধ্যে ছোটখাটো ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন বা পৌরসভা নির্বাচন হতে পারে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, নতুন আইন হবে, সেকেন্ড রিপাবলিক হবে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কেমন, বিএনপি বা কারা কি ভালো হয়েছে কিনা, এটা স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জাতি দেখবে, তারপরে জাতীয় নির্বাচন হবে। কমপক্ষে ইসকন সম্পূর্ণ একটা ধর্মীয় সংগঠন এবং আধ্যাত্মিক সংগঠন, এবং ইসকন কোনো প্রকার রাজনৈতিক সংগঠন না, তার রাজনীতি মুক্ত সংগঠন, এবং এখানে কেউ রাজনীতি করেও না। ইসকনের কেউ রাজনীতি করে না। ইসকন একটা ধর্মীয় সংগঠন, তাহলে এত রাজনৈতিক বক্তব্য দেয় কেন? এত বড় বড় কথা বলে, মানে এটা কথা তো সংগঠন তো ধর্মীয় সংগঠন এভাবে রাজনৈতিক আচরণ করে। হ্যাঁ, একটা দেখান তো, ইসকনে একটা রাজনৈতিক বক্তব্য আছে, একটা দেখান তো। যেই বাংলাদেশ করেছেন, সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা। ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। বক্তব্যের কোনো দায়িত্ব আমরা নিব না। আমাদের দায় হচ্ছে যে তাকে আমরা মুখপাত্র বানানোর পরে তিনি এই ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কিনা। এই বক্তব্য অনেক আগে বক্তব্য, আমি আগে বলেছি যে এই ধরনের বক্তব্য গত 3 মাসে দেন নাই। আপনি আপনি ওই সময়ের বক্তব্যের দায় নিবেন না, এখন আবার তিনি ওলট পালট বক্তব্য দিচ্ছে, এখনটাও নিবেন না। আবার এখন বলছেন উনি ইসকনের কেউ না, 21 সালের কথা বলছেন, তখনও ইসকনের কেউ ছিল না। তো তখন উনি ইসকন ছিলেন। আমি বলি, প্রথমে যেটি বলতে চাচ্ছি যে আমি কয়েকজন আলোচকের আলোচনা শুনলাম, আমরা একটা ভুল জায়গা থেকে আলোচনাটা শুরু করেছি, এবং অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমাদের আজকে যে সংখ্যালঘুদের যে আন্দোলন সারা দেশে, সেটার সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নাই। আমি আগেও বলেছি, আজকেও বলেছি, এবং দায়িত্ব নিয়েই বলছি, আমাদের এই আন্দোলনের সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নাই এবং ছিলও না, এবং তারা নিজেরাও বলেছে যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। এবং ইসকনের কোনো আন্দোলন চলছে না বর্তমানে বাংলাদেশে? কোনটা? সরি, ইসকনের কোনো আন্দোলন কি বাংলাদেশে চলছে না বর্তমানে? না, ইসকনের কোনো আন্দোলন বাংলাদেশে চলছে না। আপনি যদি পেপার পত্রিকায় দেখাতে পারেন লাস্ট 3-4 মাসে যে ইসকন কোন আন্দোলন করেছে, পত্রিকা দেখাতে পারবেন। ইসকন আন্দোলন করছে না। এর আগে কি আন্দোলন করেছিল ইসকন? এর আগে ইসকন আমাদের আগে জানতে হবে ইসকনটা কি। ইসকন হচ্ছে একটা আধ্যাত্মিক সংগঠন। আমি এই আন্দোলনটা করেছিল কিনা, এর আগে করেছিল কিনা? আপনি 3-4 মাস বলে এখানে আমাকে আটকে ফেললেন, এখানে বলুন না। আমি বলেছি যে আন্দোলন তো আমাদের 3-4 মাস, আমি এই আন্দোলনের কথা বলছি যে আন্দোলনকে ঘিরে আজকে আলোচনাটা হচ্ছে। বরং আমার আজকে যে 8 দফা দাবি, এই 8 দফা দাবি তো এই সরকারের সময় আমরা দিই নাই। এই 8 দফা দাবি 7 দফা দাবি আমরা দিয়েছি 2006 সালে 17 সেপ্টেম্বর। এবং স্পষ্ট ভাবে জনাব পলাশকান্তি, আপনার কাছে স্পষ্ট ভাবে একটা জিনিস জানতে চাই। জনাব চিন্ময় কৃষ্ণ দাস, তিনি ইসকনের বা আপনাদের আন্দোলনের মধ্যে বিভিন্ন ভাবে তিনি বক্তব্য রেখেছেন, তিনি কি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত কিনা? আপনাদের যে আন্দোলন, যেটা আপনি বলছেন যে এটা ইসকনের না, এটা আপনাদের, এর সাথে কি চিন্ময় কুমার দাস সম্পৃক্ত কিনা? আচ্ছা, এখানে যে আমাদের ছাত্র যুবরা যে 8 দফা দাবি দিয়েছিল, সেই প্রেক্ষাপটে একটা সংগঠন গড়ে উঠেছে সংখ্যালঘু জোট। সেই সংখ্যালঘু জোটের অনেকগুলো নেতার মধ্যে আমাদের চিন্ময় বাবু সেখানে মুখপাত্র দায়িত্ব পালন করছেন।
অর্থাৎ চিন্ময় প্রভুকে আমরা মুখপাত্রের দায়িত্ব পালন করতে বলেছি, এবং সেই ইসকনের পক্ষ থেকে না, এই দেশের সাধারণ হিন্দু জনগণের পক্ষ থেকেই আমাদের এই জোটের সে মুখপাত্র দায়িত্ব পালন করছেন, এর বাইরে কিছু না। এবং এখানে ইসকনের কোনো সমর্থন, ইসকনের তিনি নেতা, সেই ইসকনের কিন্তু মানে চট্টগ্রাম বিভাগীয় নেতা, ইতিমধ্যে কিন্তু তাকে সেই পদ থেকে আমাদের সাথে আন্দোলন করার কারণে কিন্তু তাকে সেই পদ থেকে অব্যাহতি দিয়েছে। তো ইসকনের যে অ্যাক্টিভিটি বাংলাদেশের কর্মকাণ্ড রয়েছে, আপনাদের ইসকন সম্পর্কে আরো জানতে হবে, আরো পড়তে হবে, আরো বুঝতে হবে। ইসকন সম্পূর্ণ একটা ধর্মীয় সংগঠন এবং আধ্যাত্মিক সংগঠন, এবং ইসকন কোনো প্রকার রাজনৈতিক সংগঠন না, তার রাজনীতি মুক্ত সংগঠন, এবং এখানে কেউ রাজনীতি করেও না। ইসকনের কেউ রাজনীতি করে না। ইসকন একটা ধর্মীয় সংগঠন, তাহলে এত রাজনৈতিক বক্তব্য দেয় কেন? এত বড় বড় কথা বলে, মানে কথা তো সংগঠন তো ধর্মীয় সংগঠন এভাবে রাজনৈতিক আচরণ করে? হ্যাঁ, একটা দেখান তো, ইসকনে একটা রাজনৈতিক বক্তব্য আছে, একটা দেখান তো। অসংখ্য আছে, অসংখ্য। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমি লিংক দিয়ে দেব সব। আচ্ছা, ইসকনে শুনেন, ইসকনের প্রোগ্রামে কোনো সম্পর্ক নাই না, না। ওকে, একটু শুনেন তাহলে, আমি একটা জিনিস দেখাই। না, উনি তো ইসকনের থেকে, উনি তো ইসকনের না তো। আবার একটা জিনিস ভুল হচ্ছে, উনি তো একজন ব্যক্তি, একজন ব্যক্তি। উনি তো আমাদের জি ইসকনের মুখপাত্র হয়ে উনি একটা আধ্যাত্মিক সংগঠনের মুখপাত্র। আচ্ছা, আপনি যদি আপনি তো কথাটা শুনতেই দিচ্ছেন না, এখানে হাজার মানুষ দেখছে, আপনাকে একটু বুঝতে হবে দাদা। আপনি কথাটাকে আগে শুনুন, 1 মিনিট 10 সেকেন্ড কথাটা শুনে এরপর বলুন। আপনি তো ফাঁকি দিয়ে বলছেন, আর ওনার কথা আমি শুনতে পাচ্ছি না। একটু রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। আবার কে চালাচ্ছেন? আমার এটি শোনা যাচ্ছে না। সেই বাংলাদেশ করেছেন, সেই বাংলাদেশের হাল করেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা। ইসকন যে আন্দোলন করছে, আরে তারেক, আমি তো শোনাচ্ছিলাম, আপনি শুনতে পাচ্ছিলেন না। আপনারটা আসছিল না, ওই জন্য আমি শোনাইছি। আমি চালাচ্ছি, ওদিকে আপনি চালাচ্ছেন, পুরোটাই শুনতে পাচ্ছিলাম না। আপনি কি ওই লাইনটুকু আমি শোনাতে যাচ্ছিলাম, ওই লাইনটুকু আপনি শোনান তাহলে, যেটা আমাদের ফেস দ্য পিপল মনে গেছে। আপনারটাতে শব্দ আসছে না, আমি শোনাচ্ছি এটা। সাগর ভাই, আপনি শোনান। এই তো, হ্যাঁ। যেই বাংলাদেশ করেছেন, সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা। ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সন্তানকে শক্তিশালী করার জন্য। রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইসকন নেতা এইখানে এই জায়গাটাতে পলাশকান্তিতে আপনাকে আমি অবশ্যই, আপনার সাথে আমি জানি যে ইসকনের কোনো সম্পর্ক নাই, এটা আপনি ব্যক্তিগতভাবে আপনাকে যতটুকু জানি, কিন্তু ইসকন এবং চিন্ময় কুমার দাসের সাথে এবং চিন্ময় কুমার দাসদের যে আন্দোলন, সেটার সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, এটা কিন্তু আমি এই বক্তব্যটাতে খুঁজে পাই না। আপনি যেটা রিফার করলেন চিন্ময় কুমার দাসের সম্পৃক্ততার কথা রাজনীতির সাথে, তিনি স্পষ্টভাবে বলেছেন যে তাদের আন্দোলনটা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। আচ্ছা, ইসকনের যে প্রোগ্রামগুলি হয় সেখানে কিন্তু আওয়ামী লীগ নেতারাও যায়, বিএনপি নেতারাও যায়, এবং বিভিন্ন সুশীল সমাজের নেতারাও যায়। এবং ইসকন, আমি বারবার বলেছি যে ইসকন কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, ইসকন একটি ধর্মীয় এবং আধ্যাত্মিক প্রতিষ্ঠান, স্পিরিচুয়াল প্রতিষ্ঠান। এবং আমাদের মূল বিষয়টা, সমস্যাটা হচ্ছে কি, চিন্ময় প্রভুকে ঘিরে। চিন্ময় প্রভু কিন্তু ইসকনের পক্ষ থেকে আমাদের এখানে আসে নাই। চিন্ময় প্রভুকে আমি চিন্ময় কুমার প্রভু এবং ইসকনের ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি মানুষ উদ্বিগ্ন, এবং তারা আসলে কি করতে চায়, চিন্ময় কুমার প্রভু আপনাদের সম্পর্ক, আপনাদের সংগঠন নিয়ে একটা কুশব্দ কেউ করেনি, আপনারা আপনাদের মতো করছেন। কিন্তু আপনারা যেহেতু বর্তমান চিন্ময় কুমার প্রভু গ্রেপ্তার হওয়ার পর আপনারা স্বাভাবিক জড়ো হয়েছেন, আন্দোলন করছেন, তার মানে চিন্ময় কুমার প্রভুকে নিয়ে আপনারা যথেষ্ট উদ্বিগ্ন। কিন্তু তার যে কর্মকাণ্ডটা তিনি করে যাচ্ছেন, সেগুলো নিয়ে বাংলাদেশের মানুষ যথেষ্ট উদ্বিগ্ন, এবং বর্তমান সরকার উদ্বিগ্ন, যে কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। সেই জায়গাটা আপনি মনে করেন কিনা যে চিন্ময় কুমার প্রভুর এই যে কর্মকাণ্ডগুলি, এগুলি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, আগের সরকারের পক্ষে কাজ করছে বলে অনেকে ধারণা করছে? আপনার না, এটা আমি একেবারেই মনে করি না। চিন্ময় প্রভু যার বক্তব্য, তার কার্যক্রম, সে হচ্ছে দেশের সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতনের বিপক্ষে কথা বলছে। এবং আজকে চিন্ময় প্রভু কথা না বললে কালকে আরেকজন বলবে, কালকে পরশুদিন আরেকজন বলবে। অর্থাৎ এখানে ব্যক্তি চিন্ময়কে বড় করে দেখার কিছু নাই। যে আজকে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, কালকে আরেকজন কথা বলবেন, আরেকজন মুখপাত্র হবেন, এবং সে অন্য কোনো সংগঠন থেকেও মুখপাত্র হতে পারে, কালকে আরেকটা সংগঠন থেকে মুখপাত্র হবে। আমাদের সংগঠনের স্বার্থে আমরা এক একটা সংগঠন থেকে
ভাইকে। জি, আমি শেষ করি। একটু বলতে চাই, আপনি এইখানে তো চিন্ময় বাবুর একটা বক্তব্য শুনলেন যে ইসকন এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। এই শব্দটা ভিডিওতে শুনেছেন, তার হাতকে শক্তিশালী করার জন্য। তাহলে কি ইসকন কি রিলিজিয়াস অর্গানাইজেশন হলে সেটার প্রতিনিধি হিসেবে তিনি কি এটা বলতে পারেন? আচ্ছা, এরপর যদি রিলিজিয়াস অর্গানাইজেশন হয়ে থাকে, আচ্ছা এই ধরনের হ্যাঁ পলাশকান্তি এই ধরনের বক্তব্য কখন দিল আমি জানি না, সেটা কারণ হচ্ছে যে এটা কোনো মানে রিউমার কিনা। না, আমি এই ধরনের বক্তব্য শুনি নাই। প্রেস পিপলের এক্সক্লুসিভ একটা ভিডিও একটু আগে গেছে, সেখানে আমিও আগে জানতাম না। এই বক্তব্যটা উনি 2021 সালে রক্তের শারদে ওই প্রোগ্রামে দিয়েছেন। আচ্ছা, না আমি এই সময়টা 2021 সালে সেটা বলেন। বলা হচ্ছে 2021 সালে সে বলেছে যে হলো শেখ হাসিনা ইসকন আমি শেষ করি। 2021 সালে তো তিনি আমাদের জোটের মুখপাত্র ছিলেন না। আমাদের ওই ব্যক্তিকে জোটের মুখপাত্র বানিয়েছেন যে 2021 সালে বলেছে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ইসকন প্রতিষ্ঠিত হয়েছে, তাকে আপনারা মুখপাত্র বানিয়েছেন। এখন জিনিসটা হচ্ছে যে ওই সময় তারা তাদের মতো করে 21 সালের এবং বক্তব্য কোনো দায়িত্ব আমরা নিব না। আমাদের দায় হচ্ছে যে তাকে আমরা মুখপাত্র বানানোর পরে তিনি এই ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কিনা। এই বক্তব্য অনেক আগে বক্তব্য, আমি আগে বলেছি যে এই ধরনের বক্তব্য গত 3 মাসে দেন নাই। আপনি ওই সময়ের বক্তব্যের দায় নিবেন না, এখন আবার তিনি উলটপালট বক্তব্য দিচ্ছে, এখনটাও নিবেন না। আবার এখন বলছেন উনি ইসকনের কেউ না, 21 সালের কথা বলছেন, তখনও ইসকনের কেউ ছিল না। তো তখন উনি ইসকনে ছিলেন। আমি বলি আচ্ছা বলেন আমি বলি উনি 2021 সালে যখন দেশব্যাপী আওয়ামী লীগের সময়ে দেশব্যাপী দুর্গাপূজায় 46টা জেলায় যখন আক্রমণ হয়েছে, তখন কিন্তু ইসকন এটা প্রতিবাদ করেছিলেন এবং সারা দেশব্যাপী তারা প্রতিবাদ করেছিলেন আওয়ামী লীগ সরকারের বিপক্ষে। আমরা প্রতিবাদ করেছি এবং আমরা 1 মাস ব্যাপী আন্দোলন সংগ্রাম করেছি ওই আওয়ামী লীগ সরকারের বিপক্ষে। আমরা বলেছি এর বিরুদ্ধে সেই প্রোগ্রামে ইসকনের যে আপনাদের প্রভু সে বললো শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ইসকন প্রতিষ্ঠান 2021 সালে যে আপনারা বলেন না আন্দোলন করেন শেখ হাসিনার বিরুদ্ধে, কেমন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলনে আবার আপনারা বলেন শেখ হাসিনার হাতকে আপনারা শক্তিশালী করতে চান। যদি তারা এই ধরনের বক্তব্য দিয়েছে সরকারের সরকারের, আমরা কিন্তু বারবারই বলেছিলাম যে ওই সময় সরকারের মানে ভিতরেও অনেক সাম্প্রদায়িক শক্তি লুকানো ছিল। এই সাম্প্রদায়িক শক্তি এবং আওয়ামী লীগের ভিতরে যে সমস্ত সংখ্যালঘু আবার 21 টেলিভিশনের মতো কিছু দালাল মিডিয়া, হলুদ মিডিয়া আমাদের বিভিন্ন ছবি ভিডিওকে সুপার এডিট করে আওয়ামী লীগের দোষর হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। এবার 21 টেলিভিশনের উপর খেপল উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী দাবি করেন 21 টেলিভিশন এডিট করে ইসকনকে আওয়ামী লীগের দোষর হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, মিডিয়াগুলো আসলে কি চাইছে? তারা চাইছে আমরা যেন বস্তুনিষ্ঠ সত্য কথা তুলে না ধরি। এর আগে ইসকনের সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করে 21 টেলিভিশন। এরই জেরে ইসকন নেতা এমন ক্ষোভ প্রকাশ করেন। প্রশ্নটা হচ্ছে কেন এরকম পরিস্থিতি হচ্ছে, মিডিয়াগুলো কি চাইছে? তার কারণটা হচ্ছে তারা চাইছে আমরা যেন বস্তুনিষ্ঠ সত্য কথা তুলে না ধরি। সংশ্লিষ্টরা বলেন ইসকনের স্পর্ধা দিন দিন বেড়েই চলেছে। এর আগে তাদের সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে কথা বলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে 7 দিনের মধ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেয়। মাহমুদুর রহমানকে অবহিত করতে চাই, তিনি যদি তার বক্তব্য পরিহার করে দুঃখ প্রকাশ করে জাতির কাছে ক্ষমা চায়, তাহলে আমরা তাকে সাধুবাদ জানাবো। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। মাহমুদুর রহমান বলেছিলেন, সাহস হয় কি করে ইসকনের মতো একটা সাম্প্রদায়িক এবং রয়ের একটা সংগঠন চট্টগ্রামে এত বড় সভা করে। ইসকনের মধ্যে সব ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা বসে আছে বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান। সাহস হয় কি করে ইসকনের মতো একটা সাম্প্রদায়িক এবং রয়ের একটা সংগঠন চট্টগ্রামে এত বড় সভা করে? সাহস কি করে হয় ইসকনের? এবং ইসকনের এর মধ্যে আপনি দেখবেন সব ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা বসে আছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।
এর আগে একুশে টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, নিজের হাতে গড়া তাই হাসিনার পতনের পর লড়াই করে যাচ্ছে ইসকন। এছাড়া উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন আসলে কতটা ভয়ঙ্কর, সাম্প্রদায়িক হামলার অভিযোগ তুলে দেশের ইমেজ ধ্বংসের চক্রান্ত চলছেই। ইসকনের এত সাহস কোথা থেকে আসে শীর্ষক কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে একুশে টেলিভিশন। তারপরেই টেলিভিশন স্টেশনটির প্রতি ক্ষোভ ঝাড়লেন ইসকনের সর্বোচ্চ নেতা চিন্ময় ব্রহ্মচারী। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পড়ে মনোযোগ সহকারে দেখেছেন। আমি আজকে আপনাদেরকে এই নোবেলজয়ী ডক্টর ভর্তি সক্ষমতা থাকালীন, তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পড়ে মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যেসব গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজগুলো দেখিয়েছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।